নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সার্জিক্যাল স্ট্রাইক হবে, না হলে শোধরাবে না মোল্লা ইউনুস আর রাজাকারের নাতিরা। বিস্ফোরক শুভেন্দু। টুকরো টুকরো দেহ ভরা বস্তা ভাসছে বারাস্তের পুকুরে। দুর্গন্ধ বার হতেই টনক নড়ে স্থানীয়দের। চার চাকা উঠতেই সব শেষ। মাঝ নদীতে গাড়ি সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁশের সাঁকো। পাখির সঙ্গে ধাক্কাতেই বিপত্তি। দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় জীবিত মাত্র 2। মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো এক হিন্দুকে। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার অব্যাহত। সর্বনাশ! বাংলাদেশের এয়ারপোর্টে এত অস্ত্র, কি হতে চলেছে? মাথায় হাত সকলের। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। যে ভাষায় ওরা ভারতকে আক্রমণ করছে, ওই ভাষাতেই ওদেরকে জবাব দিতে হবে। বাংলাদেশের রাজাকাররা অবৈধভাবে দেশ চালাচ্ছে, ওরা শোধরাবে না, সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। খুব শীঘ্রই বাংলাদেশকে জবাব দেওয়া হবে। পালাবে ইউনুস, ফের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। স্থানীয় পুকুরে গত 3-4 দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলেও সেদিকে তেমন নজর দেননি। তবে শনিবার ওই বস্তার মধ্যে থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তখনই নড়েচড়ে বসেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে ওই বস্তাগুলি উদ্ধার করে। বস্তার মুখ খুলতেই চমকে ওঠেন সকলে। বস্তা ভর্তি মানুষের দেহাংশ বারাসত পুরসভার 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এলাকার এক পুকুর থেকে রবিবার সকালে 3টি বস্তা উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হৃদয়পুর এলাকার 1 নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুরে 3-4 দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখা যায়। কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছেন সে সম্পর্কে কোনো ধারণা নেই এলাকাবাসীর। পুলিশের অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে পুকুরে বস্তাগুলি ফেলে দিয়ে গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কোনো দেহাংশ মেলে কিনা তারও খোঁজ শুরু হয়েছে। দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই রহস্যের কিছু দিক উন্মোচিত হবে বলে অনুমান পুলিশের। বাঁশের সাঁকো। এলাকার বাসিন্দাদের দাবি, বারবার বলা হয়েছিল একটি ব্রিজ তৈরি করে দিতে, কিন্তু হয়নি। এবার সেই বাঁশের সাঁকোতে উঠতেই পড়ে গেল 4 চাকা গাড়ি। নদী গর্ভে পড়ে গেল গাড়িতে থাকা পরিবারের লোকজন। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলের জাফরুর গ্রাম সংলগ্ন ব্রহ্মানী নদী। সেই নদীর উপর দিয়েই পারাপার হচ্ছিল একটি 4 চাকা গাড়ি। আচমকায় ভেঙে পড়ে সেটি। সেই 4 চাকাটি নদীর মাঝে পড়ে যায়। তবে শীতকাল হওয়ার দরুন নদীতে জল কম ছিল, ফলে মাটিতেই পড়ে যান তারা। গুরুতর আহত হন চালক সহ 3 জন। এরপর মোট 4 জনকে স্থানীয়দের তৎপরতায় 5 গ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সম্ভবত জীবিত মাত্র 2 জন, এমনটাই জানা যাচ্ছে। ধ্বংসাবশেষ থেকে সেই 2 জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। ব্যাংকক থেকে ফিরছিল বিমানটি। পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর সেই কারণেই পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। চাকা না খোলায় বিকল্প ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বিমানটি গিয়ে রানওয়ের দেওয়ালে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের শিখা ঝলসে ওঠে। আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়া। দেখা যায় ধোঁয়ার ভিতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি। ওই বিমানে 181 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ক্রু সদস্য 6 জন। দুর্ঘটনায় তাদের মধ্যে প্রায় সকলেই প্রাণ হারিয়েছেন বলেই অনুমান। জীবিত অবস্থায় মাত্র 2 জনকে পাওয়া গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে দাবি, সম্ভবত মারা গিয়েছেন বাকি 179 জন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। সমস্ত যাত্রীকেই বিমান থেকে বের করার চেষ্টা শুরু হয়। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত 32টি ইঞ্জিন সেখানে ছিল বলে জানা যাচ্ছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবিলা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। বাংলাদেশে হিন্দু অত্যাচার অব্যাহত। গত শনিবার সন্ধ্যায় পদ্মাপাড়ের মৌলভীবাজার জেলায় একটি হিন্দু পরিবারের ওপর হামলা চালিয়েছে ইসলামপন্থীরা। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুবাচাইল গ্রামের এক হিন্দুকে ব্যক্তিকে খুন করে বাড়ির সামনের গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খুনের অভিযোগ উঠেছে ইউনুসপন্থীদের দিকে। দিনের পর দিন সেদেশে ইউনুস সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেই চলেছে। এই ঘটনা দুটো আরও একবার সেটা প্রমাণ করে দিল। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মাপাড়ের সংখ্যালঘুরা। পদ্মাপাড়ে বারংবার সংখ্যালঘুদের ওপর আক্রমণ ও হামলা অব্যাহত রাখছে স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনুস।
ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সামাজিক অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে সদর্থক বৈঠকে করেছেন ইউনূস। এই সবের মধ্যেই সেদেশের সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের ওপর নির্যাতন ভালো চোখে দেখছে না বিশেষজ্ঞ মহল। অনেকেরই মতে বাংলাদেশ তার কার্যকলাপের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহলে বিভেদ সৃষ্টি করছে। বিমানবন্দরের মধ্যে একই কাণ্ড বাংলাদেশে। এত বিস্ফোরক পড়ে আছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামে দীর্ঘদিন ধরে পড়ে আছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ন্যূনতম নিরাপত্তাও নেই সেখানে। এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পড়ে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ফলে ঝুঁকি এড়াতে গুদামে পড়ে থাকা এসব অস্ত্র ও গোলাবারুদ প্রতিরক্ষা বাহিনীর কাছে দ্রুত হস্তান্তরের চেষ্টা করছে ঢাকা কাস্টমস। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানানো হয়েছে কাস্টমসের তরফে, কিন্তু জানা গিয়েছে নানা জটিলতায় সেগুলো সরানো যাচ্ছে না। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারক খানম এই পরিস্থিতির কথা স্বীকার করে বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে জানিয়েছেন, গুদামে কিছু অস্ত্র পড়ে আছে। অস্ত্রগুলো সেনাবাহিনীকে দিয়ে দেওয়ার জন্য এনবিআরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সেনা সদরের সঙ্গেও কথা বলা হয়েছে। এনবিআর অনুমতি দিলেই অস্ত্রগুলো প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। যদিও তিনি জানিয়েছেন, এই অস্ত্রগুলো সব জমা পড়েছে আগের কমিশনারের আমলে। বাংলাদেশের কাস্টমস সূত্রে খবর, এই সব অস্ত্রের বেশিরভাগ কোরিয়া, জার্মানি ও ইতালিতে তৈরি। ঢাকা কাস্টমস সূত্রে আরও জানা গিয়েছে, কাস্টমস চাইলেই এই সব অস্ত্র নিলাম বা ধ্বংস করতে পারবে না। ফলে এগুলো প্রতিরক্ষা বাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। তবে প্রক্রিয়াটি জটিল। এগুলোর নমুনা পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আজ সকাল থেকে কুয়াশার পাতলা আবরণ কাটার পরপরই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়, কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 2 দিন তাপমাত্রা খানিক বাড়তে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়, কিন্তু আজ ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বর্ষশেষে পর্যটকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আজ দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।